একদম, রাস্তাঘাট কি ভালো করে দিয়েছে। দাদা একটু সাবধানে আসতে চালান। আশ্চর্য। ইউ ওকে? থ্যাংক ইউ। হাতটা সাবধানে। হ্যাঁ দাস বলো। এই দেখেছিস রাজেন, পুলিশ হ্যাঁ? পুলিশ এসেছে দেখেছিস? ও ড্রাইভারের ডেড বডিটা রাস্তাটা যা জঘন্য, কি আর করবে, পাঠিয়ে দাও, এখানেই পাঠিয়ে দাও। মানে একদম পিছলি ব্যাপার হ্যাঁ? হয়ে গেছে রাস্তা। আরে না না, ছেলে মেয়ে দুটো কেমন আছে এখনো জানতে পারিনি। ডক্টর অরিন্দম চ্যাটার্জি নিজে দেখছেন, তাই আমি বাইরেটায় ওয়েট করছি। যতক্ষণ না উনি বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত জানতে পারবো না তো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ গুড আফটারনুন ডক্টর চ্যাটার্জি, কি বুঝছেন? হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ, এখন পেশেন্ট ঠিকই আছে, একটা মাইল্ড অপারেশন করতে হচ্ছে। আর মানে এখন কিছু বলা যাচ্ছে না, এটা বড় ট্রমা তো, জ্ঞান ফেরার পরেই কিছু হ্যাঁ, বলা যাবে, সেটা জানি তো। সামলে ওঠা। এর আগেও কয়েকজনকে নিয়ে এসে আপনার শরণাপন্ন হয়েছিলাম তো। হ্যাঁ ডক্টর, আমি এখন চেম্বারে আছি, আপনি আমার সাথে চেম্বারে চলুন। হুম। কোনো অসুবিধা হলে আমাকে একবার ডাকবেন, আর 1 ঘন্টা বাদে একবার ভিজিট করবেন। আসুন। হুম চলুন, আরেকটা বডি আসছে, হুম, ওটাই গাড়িটার ড্রাইভার। বললাম এখানেই পাঠিয়ে দিন। ওকে, চলুন চলুন। আসুন মিস্টার রয়, হুম আসুন, প্লিজ সিট। থ্যাংক ইউ। দেখুন ডক্টর চ্যাটার্জি, আশপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো সরকারি হসপিটাল নেই। ভাগ্য ভালো যে বছর 5 হলো আপনি নার্সিং হোমটা করেছেন, ফলে এলাকার প্রচুর মানুষ এখান থেকে বিনা পয়সায় চিকিৎসা পায়। অবশ্য মাঝে মাঝে আমরাও আপনার শরণাপন্ন হচ্ছি। আসলে এখন এই রোডে না প্রচন্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ মিস্টার রয়, আমি সেটাই আপনাকে বলতে চাইছি যে জায়গাটা কিন্তু অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ছে। মানে আপনারা কিছু করছেন না কেন? না না ডক্টর চ্যাটার্জি, আমরা কিছু করছি না এ কথা আপনি বলতে পারেন না। আপনি ভালো করে লক্ষ্য করলেই দেখবেন 2 কিলোমিটার আগে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে পরিষ্কার করে লেখা আছে দুর্ঘটনাপ্রবণ এরিয়া, সাবধানে গাড়ি চালান। এমনকি স্পিড লিমিট 40 সেটাও বেঁধে দেওয়া আছে, কিন্তু কে কার কথা শুনে।
আসলে মানুষ নিজে থেকে সচেতন না হলে হ্যাঁ মিস্টার রয়, আপনাদের কি মনে হচ্ছে না যে আপনাদের একটু সচেতন হওয়া উচিত, মানে প্রশাসনের সচেতন হওয়া উচিত? ইয়েস ইয়েস ডক্টর, আমি আপনার সঙ্গে একমত। আমিও ভাবছি ওপর মহলে একটা চিঠি করব। বুঝলাম। বলছি ওই ছেলেটি এবং মেয়েটি, মানে ওর বাড়ির লোকজন, বাবা মা, কারোর সাথে যোগাযোগ করা গেছে কি? না ডক্টর, ছেলে এবং মেয়েটি কোনো আইডেন্টিটিই পাইনি। আসলে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না বাংলায়, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এখন অ্যাক্সিডেন্ট হলেই কিছু মানুষের লাভ হয়। অবশ্য কিছু কিছু মানুষ আছে যারা মুমূর্ষু মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করে, আর কিছু কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্ট হলেই মোবাইল, ঘড়ি, সোনাদানা সব হাফিস করে। ডক্টর চ্যাটার্জি, মানুষ এখন আর মানুষ নেই। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন, গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত হাফিস করে দিয়েছে। শুধু তাই নয়, আমরা পৌঁছানোর আগে গাড়ির ইঞ্জিন পর্যন্ত হাফিস করে দিয়েছে। ও মাই গড! আমরা খবর পাওয়ার 15 মিনিটের মধ্যেই পৌঁছাই, তার মধ্যেই সবকিছু হাফিস করে দিয়েছে। এখন ছেলে মেয়ে দুটো জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা ওদের পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারবো না। রিসোর্টে যাওয়ার আগে এখান থেকে কয়েকটা বিয়ার তুলে পনির নিতে হবে তাই কিন্তু না? ওটা শুধুই আমার ফর্দে বিয়ে লেখা নেই, বিয়ে। বাসন্তী বারবার বলে দিয়েছে। It's বুঝলে? 7. যাই তাহলে। হ্যাঁ তুমি যাও, আমি গাড়িতে বসছি। একা একা? হ্যাঁ না মানে আমি একা একা যাব, তোর না তো কি, আর আমার ফিসটা? এই না না লোকজন আছে, দেখো পাবলিক প্লেস এটা, সত্যি চল, who please, cares, who একটু বোঝো। cares? Come, 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 come. এই না সৌতি সৌতি Come here, babe. এসো। না সৌতি Come on. Come, come. হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম। আমাকে স্নিগ্ধা ফোন করে বলেছিল যে আজকে বিকেলে নাকি আবার কোর্ট বসাতে হবে। আবার কি করেছেন স্যার? হ্যাঁ, সে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না কোনো চিন্তা নেই, আমি ম্যানেজ করে নেব। ওকে স্যার। বাজশ্রবা মুনি একবার খুব বড় একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। যেমন বড় যজ্ঞ তেমনি বড় তার দান, দক্ষিণা। এই বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হলো, যিনি যজ্ঞ করেন তিনি তার সব থেকে প্রিয় জিনিসটা ওই যজ্ঞাগ্নিতে দান করেন। বাজশ্রবা মুনিও অনেক গোদান করলেন, কিন্তু বাজশ্রবার পুত্র, একমাত্র পুত্র নচিকেতা, তার সেটা মনে ধরল না। আজ আমার বরুণ কুমার আসবে না? আসবে আসবে, তুমি মন দিয়ে গল্পটা শোনো। শঙ্করী, কুটকাল হয়ে থাকো, নাহলে কিন্তু আমার সিনেমায় তোমাকে চান্স দেবো না। এই ইন্ডিয়া স্কোর কত হলো? উইদাউট ফর নো লস। সাইলেন্স। ক্যামেরা অ্যাকশন। কন্টিনিউ। হ্যাঁ, তা নচিকেতা ভাবল যে সে তো বাজশ্রবা মুনির পুত্র, আর পিতার কাছে পুত্রই হলো সব থেকে প্রিয়। কাজে পিতা যদি তাকে যজ্ঞের দক্ষিণা হিসেবে দান করেন, তাহলে যজ্ঞের সম্পূর্ণ ফল পাবেন।
তিনি তখন তার পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে পিতা, আপনি আমাকে কার হাতে তুলে দেবেন? বাজশ্রবা তখন যজ্ঞে ব্যস্ত, কোনো দিকে মন নেই। তিনি নচিকেতার কথার কোনো উত্তরই দিলেন না। আর নচিকেতাও বারবার সেই একই প্রশ্ন তার পিতাকে করে যেতে লাগলো যে পিতা, আপনি আমাকে কার হাতে তুলে দেবেন? বাজশ্রবা বিরক্ত হয়ে রেগে উঠে বললেন যে আমি তোমাকে যমের হাতে তুলে দেব, বলে আবার যজ্ঞে ব্যস্ত হয়ে পড়লেন। নচিকেতা বলল, তথাস্তু পিতা, আমি যমের কাছেই যাব। তাতে যদি আপনি যজ্ঞের সর্বশ্রেষ্ঠ ফল পান তাহলে আমি তাই করব। তখন বাজশ্রবার টনক নড়ল। সে তোর মন থেকে বলেনি। কোনো পিতা কি চায় তার পুত্রকে যমের হাতে তুলে দিতে? সে তো বলে ফেলেছে। নচিকেতা বলল, পিতা আমি তবে চললাম। তখন বাজশ্রবা বারবার তাকে থামাবার চেষ্টা করলেন, কিন্তু নচিকেতা থামবার পাত্র নয়। নচিকেতা বলল, পিতা আপনি যজ্ঞাগ্নির সামনে যে কথা বলেছেন সে কথা তো আপনাকে রাখতেই হবে, তা না হলে আপনি তো সত্যভ্রষ্ট হবেন। না পিতা, আপনার কথা আমি রাখবো। আমি যমের কাছেই যাব। আর আপনি তো ভাবছেন কেন? শস্য যেমন জন্মে কিছুদিনের মধ্যে মারা যায়, মানুষও তো তেমনি ক্ষণস্থায়ী। সব মানুষই তো মরণশীল, আজ না হয় কাল। তাকে তো যমের কাছে যেতেই হবে। তাহলে মরণশীল মানুষের জন্য আপনি কেন সত্যভ্রষ্ট হবেন পিতা? আপনি কোনো দুঃখ করবেন না। আমি আপনার কথা রাখতে যমের কাছে যাব। আপনি আমাকে বিদায় দিন পিতা, আমি যমের কাছে চলে যাই। তোমরা এবার সবাই চোখ বুজে ধ্যান করো, কেমন? ডক্টর চ্যাটার্জি, আমার ছেলে কি কোনোদিন আর আমাকে বাবা বলে ডাকবে? আমি আমি কিন্তু আমার সমস্ত কিছু এক মুহূর্তে দিয়ে দিতে পারি আমার ছেলের জন্য। আমার যা কিছু আছে সমস্ত, শুধু একবার ওকে কথা বলান। আমি জানি আপনি পারবেন। প্লিজ। জেসিকাকে ফোন করেছিলে কেন? জেসিকাকে ফোন করেছিলে কেন? কি বলেছিলে তুমি ওকে? কি বলেছ? কেন ও তোমায় বলেনি কি বলেছি? আমার ফোন ঘেটেছো তুমি? লজ্জা করে না? ইতর নোংরা মেয়ে ছেলে, ব্লাডি স্লাট! আমি তোর মেয়ে ছেলে? আর তুমি কি? তোর ছোট লোক একটা, রোজ রোজ নতুন মেয়েকে নিয়ে শুচ্ছ। বিজনেস ট্যুরের নাম করে জেসিকাকে নিয়ে গিয়ে ফুর্তি করছো। বেশ করেছি। আমি তোমার মধ্যে কিচ্ছু পাই না, ইউ ব্লাডি কোল্ড, ইউ গেট মি? লম্পট কোথাকার, একটা লম্পট। আমার ভুল হয়েছে তোমার মতো একটা লম্পটকে বিশ্বাস করে। আমি লম্পট, তুমি কি? তোমার বাপ পাগলের ডাক্তার, তোমাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল না বিদেশে? বিশাল বড় পাগলের ডাক্তার হয়েছো, আর ওখানে গিয়ে কি করেছো আমি জানি না বুঝি? সঠিক। জামাইবাবু এটা ভালো করছে না। এখনো তো তোমাদের ডিভোর্সই হয়নি, এর মধ্যেই অন্য মেয়ে নিয়ে। ছি 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 ছি। একটা উকিল ধরো তো, ভালো উকিল। ভুল হয়ে গেল, মোবাইলে ওদের ফটো তুলে রাখলে ভালো হতো, প্রমাণ থাকতো। স্বপনদা তুমি ঠিকমতো গাড়ি চালাও তো, এত কথা বলতে হবে না।
রাত অনেক হয়েছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। ও ও হ্যাঁ, এসব কথা বাবাকে কিছু বলার দরকার নেই। রেশমা, এই রেশমা, ছেলেটার জ্ঞান ফিরেছে। আপনি উঠবেন না, শুয়ে থাকুন। কষ্ট হচ্ছে? কোথায় যাচ্ছিলেন? হানিমুনে? হানিমুনে যাচ্ছিলেন? আচ্ছা, উনি কি আপনার স্ত্রী? গার্লফ্রেন্ড? উনি আপনার ওয়াইফ না গার্লফ্রেন্ড? বলুন, কি বক্তব্য? মিলর্ড, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। দেখুন, একথা তো সবাই মানবে যে মাংসর আলুর রূপ হচ্ছে অবর্ণনীয়। আলু মাছে দিলে একরকম, আবার ডিমে ব্যবহার হলে আর একরকম, আবার পোস্তয় দিলে আর একরকম। আলু সবার সঙ্গে সুন্দর করে তাল মিলিয়ে চলতে পারে। তবে হ্যাঁ, মাংসর আলুর সঙ্গে কিন্তু কারো কোনো তুলনাই চলে না। সেটাই দেখছিলাম আর ভাবছিলাম। আচ্ছা, তাতে করে কি আমার সুগার বাড়ার কোনো কারণ থাকতে পারে? না, মানে আলু দেখলে সুগার বাড়বে এটা মেডিকেল সায়েন্স বলছে না। সেটা ডক্টর হিসেবে আপনিও জানেন, আর আপনার বিরুদ্ধে অভিযোগ আনা ডক্টর স্নিগ্ধা জানেন। কি তাই তো? বলো, তোমার কি বলার আছে বলো। এই ব্যাপারে আমি কিছুই বলবো না মিলর্ড, যা বলবার স্বপনদা বলবেন। স্বপনদা, তুমি যা দেখেছো বলে দাও তো, সেটাই গ্রাহ্য হবে। স্বপন, ভেবে কথা বলিস কিন্তু ব্রহ্মসাপ লেগে যাবে। অবজেকশন! আমার সাক্ষীকে থ্রেট করা হচ্ছে। হ্যাঁ, অবজেকশন সাস্টেইন। স্যার, আপনি একটু চুপ করুন। বলো। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। কাকাবু দুপুরে খেতে বসে এদিক ওদিক তাকিয়ে গপ গপ করে দুটো আলুর পিস খেয়ে নেয়। আর তৃতীয়টা খেতে যাচ্ছিলেন, দিদি দেখে ফেলাতে উনি ওই মানে আলুটা দেখার ভান করতে থাকে। তোর ভালো হবে না স্বপন। স্যার, আপনার বিরুদ্ধে অকাট্য প্রমাণ এসছে। মানে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে আপনি আলুটা দেখে ক্ষান্ত ছিলেন না, আপনি আলুটা খেয়েছেন। হ্যাঁ, তবে আধুনিক চিকিৎসা শাস্ত্র বলছে যে ডায়াবেটিকরা যদি সপ্তাহে 2-1 পিস আলু খায় তাতে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি হয় না। তবে জিতে গেছি, জিতে গেছি। কিছু বলার নেই স্বপনদা। বিচারক পক্ষপাত দুষ্ট হলে তাহলে ন্যায় বিচার পাওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদবে। চুপ কর, বড্ড পেকে গেছিস তুই। স্যার, একটু ফোনটা। হ্যালো। ওকে ওকে ওকে, আমি 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 এক্ষুনি আসছি। হ্যাঁ, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট, ড্রাইভার তো স্পটেই মারা গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ছেলেটার মেয়েটার কিন্তু কোনো সেভাবে সিরিয়াস ইনজুরি হয়নি। আই মিন কোনো লাইফ রিস্ক নেই। ও মানে ওদের কোনো পরিচয় পাওয়া গেছে? ওরা কি স্বামী স্ত্রী? পরিচয় পরিচয় পাওয়ার কোনো উপায় সাধারণ জনগণ রাখেনি। আই মিন পুলিশ স্পটে পৌঁছানোর আগে সমস্ত কিছু চিন্তাই হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো ফোনটা এলো। মানে ছেলেটার জ্ঞান ফিরেছে, এবার আশা করি ওর পরিচয় জানা যাবে। ওকে, ঠিক আছে, সাবধানে যেও, মানে সাবধানে গাড়ি চালিও। হ্যাঁ, হাইওয়ে দিয়ে ট্রেলারগুলো যেভাবে যায়। শুভরাত্রি। শুভরাত্রি, সাবধানে চালাও। আসি।
17-18 বছর বয়স থেকে আমি অরিন্দমকে দেখছি। মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিল। শুধু ব্রাইট ছেলেই নয়, অত্যন্ত অনেস্ট। অরিন্দমকে কেন যে তোর পছন্দ নয় আমি তো বুঝি না। অরিন্দমকে আমার অপছন্দ কে বললো তোমাকে? তাহলে অপছন্দ করি না বলেই কি তাকে আমাকে বিয়ে করতে হবে? এই কেমন কথা? ওকে বিয়েতে তোর আপত্তিটা কোথায় সেটাই তো আমি বুঝি না। সেম প্রফেশন, ও তোর মতো বিদেশে পড়াশোনা করেছে। বাবা, বিয়ে করার জন্য শুধু এগুলোই যথেষ্ট বলে মনে করো তুমি? মন মন লাগে না? তোমাকে তো আমি আগেও বলেছি, সৌতিককে আমি ভালোবাসি। সৌতিককে আমার পছন্দ নয়। সেটা তোমার প্রবলেম বাবা। ওর সঙ্গে থাকবো তো আমি, তুমি তো নও। ও বিজনেস করে বলে ওকে তোমার অপছন্দ, আমি জানি। না, ভুল বুঝছিস। দেখ, তোর টেম্পারামেন্ট তো আমি জানি, সেটা কেবল অরিন্দমই বুঝবে বলে আমার বিশ্বাস। সৌতিক তোর রং চয়েস, পরে বুঝবি। স্মৃতিশক্তি একদম লোপ পেয়েছে। হুম। আচ্ছা, নামটাম কিছু মনে করতে পারছে? এখানে পাখালি মেঘেদের কানে কানে ফিস ফিস বৃষ্টি বলে, মেঘেরাও অতীত জানে। নদী জল বন পাহাড় মোহনার গল্প শোনায়। গুনগুন ছাদের ধারে হাওয়া দেয় সরসরিয়ে, সে যেন কোন বেদনায়। তবু দেখ বৃষ্টি এলো, তবু দেখ বৃষ্টি এলো, তবু দেখ স্নেহের মতো, তবু দেখ বৃষ্টি এলো। এই অরিন্দম দা, হুম? আমরা কোথায় যাচ্ছি গো? আমরা একটা খুব খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আমার মনে হয় যে তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু কোথায় যাচ্ছি, কোন জায়গায়? এত প্রশ্ন করে না, বিরক্ত লাগে। সারপ্রাইজটা এনজয় করতে পারে না, বিরক্তিকর। এই, আমি তোমার সঙ্গে কথা বলছি। আমি তো অরিন্দম থেকে একটা প্রশ্ন করলাম নাকি? তুমি বুড়ো দাদুদের মতো ঝগড়া করছো কেন? তোমার শুনি? সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে। যুক্তি বোঝে না, অকারণে তর্ক করে, তাদের সঙ্গে আমি কথা বলি না। আমার স্বভাব বিরুদ্ধ। অরিন্দম দা কিন্তু ভীষণ অপমান করছে আমাকে। এবার আমি অরিন্দম, আমি অপমান করেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্তি। শোনো, যে জায়গাটার কথা বললাম আমরা কিন্তু এসে পড়ছি। দেখো, এই তো, বাহ। বাবা, হুম? এই দেখো আমাদের নতুন অতিথি। বসো বসো। তুমি অন্তরা? হ্যাঁ, আমি হ্যাঁ। মানে আমার নাম? হুম। তুমি জানো, তুমি একেবারে সঙ্গীতে দারুণ। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। বেশ তো, থাকো না, আমাদের খুব ভালো লাগবে। হুম। কি অন্তিম, কিছু বলছো না? হ্যাঁ, ভালো লাগছে, থাকার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ ভালোই তো। আরে আমি তো রোজই একবার করে এখানে আসি, দেখা হয়ে যাবে। কি? হ্যাঁ। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ও তো এখানে থাকবে বলছে। ও এত কথা বলে না, আমি জাস্ট নিতে পারি না, এটাই প্রবলেম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে অরিন্দম দা তুমি প্লিজ নার্সিং হোমে পাঠিয়ে দাও, ও থাকুক এখানে। আমি তো কাউকে চলে যেতে বলিনি। তুমি কথাটা একটু কম বললে মহাভারত অশুদ্ধ হয় নাকি? শোনো, আমি তো গাছপালা বা বাড়িঘর নয় যে কথা বলতে পারবো না। মানুষ তো কথা বলবে, সেটাই স্বাভাবিক। কি স্নিগ্ধাদি, ঠিক বলেছি তো আমি? একদম ঠিক বলেছো। হুম। যাই হোক, এখানে তো শুধু থাকলে চলবে না, কিছু তো করতে হবে, তাই না? কি করি বলো? হ্যাঁ, কাজটা কি জানা দরকার। ওকে, দেখো এটা তো একটা আশ্রম, হুম। তোমরা দেখতেই পাচ্ছো।
এখানে অনেক অসুস্থ মানুষরা থাকে। এখানে আমি, আমার বাবা, ডক্টর অরিন্দম, এরা সবাই দেখাশোনা করি। তো তার সাথে যদি তোমরাও একটুখানি আমাদের হেল্প করতে পারো তাহলে মন্দ হবে না। নো প্রবলেম, নো প্রবলেম, আমি রাজি। আমিও রাজি। আমি যা বলবো তোমাকে তাই বলতে হবে, তাই না? বাংলা ভাষাটা তুমি আবিষ্কার করেছো যে একমাত্র তুমিই বলতে পারবে। বিরক্তিকর। বিরক্তিকর মানে এই দাঁড়াও, যাও তো। দাঁড়াও বলছি। কি যে করে না এরা। ভাবছিলাম একটা কথা জিজ্ঞেস করব। তোমার কাছে কোনো ভালো ক্রিমিনাল লয়ার আছে? কেন বাবা, তোমার কি মনে হয় যে এই ছেলে মেয়ে দুটির জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম না হবে? না না না, ওদের কথা বলছি না, একদমই আমার কথা বলছি। ভাবছিলাম এবার ডিভোর্সটা নিয়েই নেব, অনেক দিন ধরে ঝুলে আছে। আর কয়েকটা দিন অপেক্ষা করলে হতো না? দেখো, সৌতিক তোমার অ্যাবসেন্সটা বুঝবে, ও ফিরে আসবে, না। ফিল করবে। না, ফিরে আসবে না, ওর কাছে অনেক অপশন আছে। আর তাছাড়া আমিও ফিরতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট। ভেবে বলছো স্নিগ্ধা? অনেক 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 ভেবেছি। মাত্র কয়েকটা বছরের বিয়েটা হলো, আর বাস এর মধ্যে দি এন্ড, সব শেষ, কিছুই আর অবশিষ্ট নেই। আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। What? হ্যাঁ, ঠিকই বলেছি, একেবারেই ঠিক, তোমার জন্য। তুমি আমার বিয়েতে আসোনি, আমার বউ ভাতে আসোনি, আমাকে আশীর্বাদও করনি, তাহলে আমার বিয়েটা টিকবে কি করে বলো? বাবা, মুখটা তো একেবারে হাঁ হয়ে গেল। কি করে আসতাম? আসা যায়? চাই না, তুমি বুঝবে না। চলি। হ্যাঁ দাদা, 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 ইন্ডিয়া স্কোর কত হলো? দাদা ওই ক্রিকেটের রানের কথা জিজ্ঞেস করছে। পাগল ছাগল রেডি আছো? চলো। এলাকার ওয়েটের ভারসাম্য নষ্ট হচ্ছে। হ্যাঁ, করে দেখছিস কি? ভারসাম্য ভারসাম্য। বলো হিম। কাকাবাবু, কাকাবাবু, আবার এসছে। কে? লাহা। 50 বছর ধরে যাত্রা করেছি। প্রথম 30 বছর ছিলাম মনোবিনা অপেরায়। ওখানকার মালিক গুপ্তবাবুর সাথে বরুণ কুমারীর একটা ঝামেলা হলো, তো বরুণ কুমার চলে গেলেন নবরঞ্জন অপেরায়, আমিও চলে গেলাম। যাত্রা জগতে আমাদেরকে সবাই উত্তম সুচিত্রা ভাবতো, জানো তো। আমার নামের আগে কি কি জুড়তো জানো তো? কি? স্বপ্ন সুন্দরী, কোকিল কণ্ঠী, মেলোডি কুইন, যাত্রা সম্রাজ্ঞী, শঙ্করী কুমারী, কুমারী কুমারী। হাততালিয়া সিটিতে সব আসর জমে উঠত। বড়লোকেরা আমার পায়ে সব ঢেলে দিতে চাইতো, আমি কাউকে পাত্তাই দিইনি। কেন? আমার জীবনে তো একজনই পুরুষ, বরুণ কুমার। এই বরুণ কুমার তোমার তোমার বর ছিল আন্টি? তুমি আন্টি আমাকে বললে? না, আমাকে তোমার আন্টি মনে হচ্ছে?
আন্টি বললে তুমি আমাকে? আমি তুমি তো এক বয়সী হবো। না, আমি তোমার থেকে একটু ছোটই হব। আমি তো 21-এ পড়লাম, তোমার কত? তাহলে বরুণ কুমার তোমার বর ছিল ঝঙ্করি? ঝঙ্করি বলি? সে বর বলো বর, ভালোবাসার মানুষ বলো ভালোবাসার মানুষ, এ একজনই তো ছিল আমার। শরীর মন সব তাকেই সঁপে দিয়েছিলাম। তার কিন্তু আগে দুটো বউ ছিল, 2 বউ 5 ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার তার। তারপর আবার ওই যাত্রার উঠতি নায়িকা টায়িকা, ওদের সাথেও রাত্রে শুতো টুতো, তাই নাকি ঝগড়া অশান্তি বাবা। কিন্তু আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি। তারপর একদিন শুনলাম বুকে ব্যথা হয়ে মারা গেছে। আমি বাড়িতে ছুটে গেছিলাম, জানো, কেউ ঢুকতে দিল না আমাকে। তারপর কি হলো, তারপরে তো এখানে এলাম। এখানে এসে কি দেখি জানো, বরুণ কুমার ডাক্তার অরিন্দম সেজে অভিনয় করছে। ধরে ফেলেছি। আমার চোখে ফাঁকি দেওয়া অত সোজা? এই, ওই ছেলেটা তোমার সঙ্গে এসছে না? হ্যাঁ। ওকে বলে দিও তো যেন আমার দিকে বেশি না তাকায়। হ্যাঁ, আমার ওই একজনই পুরুষ মানুষ, বরুণ কুমার। হ্যাঁ, ওকে বলে দিও। হ্যাঁ, আমার একদম ওকে পছন্দ না। বাজে ছেলে একটা। এই ঝঙ্করি, একটা জিনিস করবে? কি? খুব মজা হবে, খুব মজা। মজা হবে? যেখানে মজা হবে সেখানে আমি আছি। কি করতে হবে? আমি এগুলো বুঝি না, কি করতে হবে বল? তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করবো। তোমায় জিজ্ঞেস করলে তুমি শুধু বলবে আমি কিছু জানি না। হ্যাঁ, আমি জানি না। এটা কি হলো? কি হলো? তুমি ঢিল মারলে কেন? আমি কি মিথ্যুক ছেলে রে বাবা? ঝঙ্করি, আমি ঢিল মেরেছি বলো? আমি তো কিছু দেখিনি, তুমি তো তাই বলতে বললে আমার। তুমি মেরেছো, আমি জানি। তোমার মাথায় শয়তানি বুদ্ধি না গজগজ করছে। এই একদম বাজে কথা বলবে না, নিজের কাজ করো। নিজের কাজেই যাচ্ছিলাম তো, ঢিল মারলে কেন? আরে আমি কোথায় ঢিল মারলাম? হ্যাঁ, তুমি মেরেছো, তাই উনি হাসছেন। এই আজব পাগল, উনি আসছেন বলে আমি ঢিল মেরেছি, এটা কোনো কথা? তাহলে ভূতে মারলো? ভূতকে জিজ্ঞেস করো। ভূতকে জিজ্ঞেস করতে ভূত যদি ঘাট ঢুকে দেয় বেশ হবে। যত সব পাগল আমার কপালে। এই 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 ছেলে, ঝঙ্করিকে একদম লাইন মারবে না বলে দিচ্ছি, ওনার একজন ফিক্স আছে। না না, আমাকে মিস আন্ডারগার্মেন্ট করবেন না, মানে ভুল বুঝবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি আগেই বলেছেন আপনি জায়গা চাতে পারবেন না, কিন্তু আমিও তো আপনাকে ভেবে দেখার জন্য বলেছি। একটু থিঙ্কিং। আমি আপনাকে ভেবেই বলছি, আমার আশ্রম তুলে দিয়ে আপনাকে হাউজিং কমপ্লেক্স বানাতে দিতে আমি রাজি নই। আঙুল কিন্তু আমরা বেকাতে জানি। দুটো জেন্টলম্যান টু জেন্টলম্যান টক হচ্ছে, তুই আনজেন্টলম্যান কেন ঢুকছিস? বলেছি তো, ভদ্রতায় কাজ না হলে তুই ঢুকবি, ইউ এন্টার। শুনুন ডাক্তারবাবু, কয়েক পাগল ছাগলের জন্য নিজের ফুটুর কেন নষ্ট করছেন? হ্যাঁ, ওরা পাগল ছাগল নয়, আপনার আমার মতোই মানুষ। আচ্ছা, আপনার তো ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এসব আছে, তাই না? ও কোলেস্টেরল নর্মাল, আর বাকি যা আছে সব নর্মাল। আপনার ছাত্র অরিন্দম ডাক্তার, ওই তো চিকিৎসা করে আমার। ট্রিটমেন্ট নিন। তার মানে আপনিও তো অসুস্থ। আপনি শারীরিকভাবে অসুস্থ আর ওরা মানসিকভাবে অসুস্থ। পাগল ছাগল বলে অবজ্ঞা করবেন না। অসুস্থতার দিক থেকে আপনি আর ওরা এক। বুঝলাম, কয়েকজন অসুস্থ মানুষের জন্য এতটা জায়গা কেন দখল করে আছেন? সমাজের কল্যাণের কথা ভাবুন, টেকিং লোকাল সোশ্যাল ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি পাগলদের জন্য, অসুস্থদের জন্য অর্ধেকটা জায়গা রাখুন, অর্ধেকটা আমাকে ছাড়ুন। হ্যাঁ, মানুষের বসবাসের জন্য হেডের ওপর রূপ বানাই। তা এই যে আপনি মানুষের হেডের ওপর রুফ বানাবেন, এখানে মানুষ বিনা পয়সায় থাকবে তো?
আমি তো দাঁতব্য করতে বলছিলি, এটা আমার ব্যবসা, বিজনেস। আমারটা নয়, আমারটা বিজনেস নয়। কাজেই সমাজ কল্যাণ আপনি আমাকে শেখাতে আসবেন না, প্লিজ। আসুন, কাজ আছে আমার। দাদা, বাবা, জানো আজকে একটা যে মজার ঘটনা ঘটেছে না? দাদা, আপনি আর কিছু বলবেন? সব বলা এন্ডিং শেষ হয়ে গেল। নেপা, নমস্কার। বাবা, ওই লোকটা কে গো? ওরম বিচ্ছির ভাবে তাকাচ্ছিল। ওই লোকটা একটা হ্যাঁ, বল, কি মজার কথা বলবি বলছিলি, বল। ওই জানো তো, দাদা এবার আমি মাঠে নামি। ইন্ডিয়া স্কোর কত হলো বলুন তো? তার কাটা কোথা তুমুল পালা বদল, বিগ চেঞ্জ, পলিটিক্যাল ঘাবলা মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে। জানতে হবে বুড়োর এত রোয়াব কিসের জোরে। চল তোর মাঠে নামতে এখনো অনেক দেরি আছে রে নেপা। মেনি লেট টেক ফেল। মানুষ বুঝলো বন্য হিংস্র প্রাণীদের থেকে সে শক্তিতে কম হলেও বুদ্ধিবৃত্তিতে অনেকটাই স্ট্রং। এখন মানুষকে তার উপরে উঠতে গেলে তাকে দলবদ্ধভাবে বাস করতে হবে, লড়তে হবে। খেয়াল করবেন, পশু দলবদ্ধভাবে থাকে কিন্তু দলবদ্ধভাবে লড়ে না। এই দলবদ্ধভাবে থাকা আর কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার মধ্যেই তৈরি হলো মানুষের সমাজ। এই সমাজ রক্ষার নিয়মাবলী হলো ধর্ম। বুঝুন, ধর্ম একসময় মানুষের সৃষ্টি করেছিল, এখন ধর্মের প্রয়োজনেই মানুষকে থাকতে হচ্ছে। এই অণুর একক যেমন পরমাণু, সমাজের একক তেমন হচ্ছে একটি পরিবার। না মানে বলছিলাম যে আজকে ওই আমার ওই ডিভোর্সের ব্যাপারে এই যে মানুষের পেশেন্স কমে যাচ্ছে না, এইটাই কিন্তু সব সমস্যার মূলে। যাকে আমি মূল আলোচনাটাই ফিরে আসি। পরিবার, স্বামী, স্ত্রী, সন্তান, এই ধারণাটির আবিষ্কারক কিন্তু ঋষি উদ্দালক নন। উদ্দালক পুত্র মহাজ্ঞানী শ্বেতকেতু। গল্পটা জানা আছে তো? হ্যাঁ জানি। শ্বেতকেতুর মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তাকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়। পরবর্তীকালে মহাজ্ঞানী শ্বেতকেতু এই বিবাহ প্রথা চালু করেন। হ্যাঁ, এই বিবাহ প্রথা হলো প্রাচীন, কিন্তু দেশ, সমাজ, পৃথিবী রক্ষার মহান অস্ত্র। নাহলে আপনি ভাবুন, উদ্দালক কি বলেছিলেন শ্বেতকেতুকে? নারী গাভীর মতো স্বাধীন,
তার দেহের অধিকার তার নিজের, কাজেই অন্যগমন অন্যায় নয়। এইভাবে যদি সমাজ চলতো, সমাজ কি চলতো আদৌ? দায়িত্বজ্ঞানহীন যৌনাচারের আখড়া হয়ে দাঁড়াতো নাকি মানুষের সমাজটা? বটেই তো, বটেই তো, সে তো ঠিকই। আপনার তো জ্ঞান অপরিসীম। বলছিলাম যে আমরা যদি এই আলোচনাগুলো কোনো আরেকদিন করতে পারি তাহলে খুবই ভালো হতো। আজকে আসলে আমি ওই ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আপনার সাথে একবার একটু ধৈর্যশীল হন মা, প্লিজ। ভাঙবো বললে মুহূর্তেই তো ভাঙা যায়, কিন্তু ভেঙে কি লাভ বলুন তো? মাত্র 6 মাস তো আপনারা বিচ্ছিন্ন আছেন। ভাবুন তো সেই নারীটির কথা যার স্বামী সেনাবাহিনীতে আছেন, বছরের পর বছর স্বামী বিচ্ছিন্ন হয়ে আছে। সে কিভাবে ডিভোর্সের কথা? সে তো জানেই না চোখের আড়ালে তার স্বামী কতটা আর তার আছে, জানে কি? তাহলে শুধু বিশ্বাস, বিশ্বাসে সেই নারীটি সারা জীবন তার স্বামীর জন্য অপেক্ষা করে যাবে। তাহলে আমি এবার এখন আসি। হ্যাঁ? নমস্কার। হ্যাঁ? আপনার এমনিতেও অনেক মূল্যবান সময়, মানে আপনার উপদেশ খুবই ভালো লাগলো। হ্যাঁ। কিন্তু ফিসটা যদি একটু বলেন। হ্যাঁ, লাগবে না। একসময় অনেক ডিভোর্স করিয়েছি, প্রচুর উপার্জনও করেছি। এখন এই বয়সে এসে একটা উপলব্ধিও ঘটেছে। হ্যাঁ, থাক। শুনুন মা, 5 বছর ভালোবাসা চালিয়ে তারপরে তো বিয়ে করেছেন, তাহলে আর 5টা বছর তো অপেক্ষা করা যায় নাকি? অপেক্ষার ফল কিন্তু ভালো হয়। এই বিষয়ে আব্রাহাম লিঙ্কনের জানেন? আচ্ছা, আজ আসি তাহলে। হ্যাঁ, এক মিনিট। ধৈর্য, ধৈর্য। বিহু দাদা, একটু হাঁ করো, হাঁ করো, একটুখানি, একটুখানি, একটুখানি। খেতে হয়, খেতে হয়, ওরাম করতে নেই, ওরাম করতে নেই। তুমি তো সকালে খাবারটাও খেলে না, এরকম কেউ করে? এখন তো দুপুরে খাবারও সময় হয়ে গেল, একটুখানি খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও বাবু। একে খাওয়ানোর যে কি ঝামেলা, কি করি বলো তো? খুব ঝামেলা একে খাওয়ানো। আমি একবার চেষ্টা করে দেখি। পারবে তুমি? দেখো আরে, চেষ্টা করে। কেন পারবো না? এই নাও, দাও। এই যে হিরো, হাঁ করো। একটুখানি খেয়ে নাও, আরে, একটুখানি আরে খেয়ে নাও হাঁ করে দেখি তো। দাদা, আরে, একটুখানি। একটু তো বাবু, খেতে হবে। খেতে হয়, খেতে আরে হয়। হাম্বির গান একটুখানি খাও, ছবিতে একটুখানি হিরোর খেয়ে পাঠ নাও, করতে হবে কি না? একটুখানি। একটু কাকে দিয়েছো রাজার পাট বলো? ও বিহুকে একটা দানা অব্দি খাওয়াতে পারবে না। তাই তুমি বড় মাতব্বর না? তুমি খাইয়ে দাও। আমি খাওয়াবো তো, দাও দাও। ধরো, এটাও না। যাও যাও। বিহু, বিহু, সবাই বলছে একটু খেয়ে নাও প্লিজ, ভালো খেতে, একটু খেয়ে নাও। বিহু, কি হলো? মাতব্বরির বেলুন ফুস? বিহু বাবু, ও বিহু বাবু, হাঁ করো, তাকাও আমার দিকে, দেখো আমাকে নিয়ে কিরকম হাসাহাসি করছে সবাই। এইটা কি ঠিক বলো? না খেলে শরীরে জোর পাবে কোথা থেকে? একটু হাঁ করো, খেয়ে নাও। মুখ খোলো, খোলো। এই এই তো, বাহ। এইবার একটু বড় বড় হাঁ করতে হবে। হ্যাঁ, খাও। স্নিগ্ধা, তোমাকে বলেছিলাম একজন ভালো লয়ারের কাছে নিয়ে যেতে। উনি ভালো ভালো কি মানে ডিভোর্সের লয়ার হিসেবে ওনার যথেষ্ট নাম ডাক আছে। উনি লয়ার? উনি তো মনে হলো একজন ফিলসফার, মানে সক্রেটিসের বাঙালি সংস্করণ। আমি কোথায় যেন একটা পড়েছিলাম যে সক্রেটিস বলতেন ওনার ছাত্রদের, বিয়ে করো, বিয়েটা করো, বিয়ে করা জরুরি। কিন্তু উনি ওনার নিজের বিবাহিত জীবনে মোটেই সুখী ছিলেন না। হ্যাঁ, তুমি বুঝবে না, কোনোভাবেই বুঝবে না আমার প্রবলেমটা। বোঝার মতো, মানে বোঝার ব্যাপারও নয়, বুঝবে না।
সেটা সত্যি। মানে কেউ কারোরটা বোঝে না আসলে। এই যেমন আমার অবস্থা আরো ভয়ঙ্কর। আমি নিজেরটাই নিজে বুঝতে পারি না। বোকার মতো হেসো না তো। আর স্বপন দা, ঠিক মতো গাড়ি চালাও। হুম। অসহ্য। হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো করেছো ফোন করে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বলেছি ওকে আশ্রমে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি আসছি। কি হলো, কোনো প্রবলেম? স্যার কি বললেন? একটা মেয়ে উত্তরপাড়ায় থাকে। বছর 5 আগে ওর বাবা মারা গেছেন। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। মার সাথেই থাকতো। মাই ছিল একমাত্র বন্ধু। খুব ইন্ট্রোভার্ট, কম কথা বলে। মা হঠাৎ 3 দিন আগে মারা গেছেন। মেয়েটা একেবারে চুপ হয়ে গেছে, নিশ্চুপ। কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে বসে আছে। কোনো আত্মীয় স্বজনও নেই। পাড়াপড়শিরা কালকে আশ্রমে খবর দিয়েছে। ইনফ্যাক্ট গতকাল রাত্রে নাকি শিরা কেটে সুইসাইড করতে গেছিল। এ তো ভয়ঙ্কর অবস্থা। মেয়েটাকে কোনো রেস্কিউ করতে পারলে। ঠিক বুঝতে পারছি না যে মেয়েটিকে আশ্রমে নিয়ে আসা যাবে কিনা। ওর নিকটতম আত্মীয় কেউই নেই। লোকাল থানার পারমিশন নিতে হবে। কোনো সাহায্য লাগলে বলো কিন্তু। তোমাকে ছাড়া আর কাকে বলবো? আমি খুব চমকে গেছিলাম। এই প্রথম আমার ছেলে কারোর সঙ্গে কানেক্ট করলো, সাড়া দিল। বিহু বাবু, এই শব্দটা কেমন ভাবে যেন কাজ করলো। এই মেয়েটির হাত থেকে আমার ছেলে খেলো। আচ্ছা, ওই মেয়েটির মধ্যে কি আমার ছেলে কোনোভাবে ওর মাকে? হতে পারে, একেবারে অসম্ভব কিছু না। তবে যাই হয়ে থাকুক না কেন, ব্যাপারটা কিন্তু খুবই আশাব্যঞ্জক। ওই মেয়েটিকে মানে এখানে এর আগে কোনোদিন দেখিনি। দিন 5 হলো এসেছে এখানে। পরিচয় জানি না এখনো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে স্মৃতি হারিয়ে ফেলেছে। আরে কি আছে? জল চলে গেছে। চোখ জ্বালা করছে, জলটা চালিয়ে দাও। আমি তো কিছু দেখতে। ও, এবার বুঝেছি কে করেছে এটা। শয়তানি দাঁড়া, তোর হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। ওই কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? এটা ঠিক হচ্ছে? দেখে নেবো, দেখে নেবো, দেখে নেবো তোমাদের। তো শয়তানগুলো এখানে দেখে নেবো। আমার মাথাতে শয়তানি বুদ্ধি আছে। আরে এত দেরি হচ্ছে কেন? আরে বাবা, দুটো তো সংলাপ, এরপরে তো পাতার পর পাতা বলতে হবে। চলো ভালো করে বলো। স্টার্ট সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। হাম্বিরদা, আমাকে ছেড়ে দাও না। আমার দ্বারা অভিনয় হবে না। ওহো, কেঁদো না, কেঁদো না। ছেলেদের মুখে কান্না মানায় না।
ভালো করে বলো বলো বলো। স্টার্ট সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। আমি আঁকবো, জীবনের সেরা ছবি আমিই আঁকবো। হয়েছে? হয়েছে, কিন্তু কি জানো, 55% তোমাকে এখনো ইমোশন দিতে হবে, 40% হচ্ছে তোমার গলার মডুলেশন। তাহলেই তোমার হাতে কি ধরেছি, কি ন্যাশনাল অ্যাওয়ার্ড তোমার হাতে। আর আমার হাতে কান থেকে সোনার ভল্লুক। তোমাকে ভালো করে করতে হবে, বলো বলো, মন দিয়ে বলো। স্টার্ট সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। হাম্বিরদা, আমি একটু ভালো করে মনে মনে তৈরি হই কেমন? তুমি অমলদারটা করাও। ভালো করে তৈরি হও, ভালো করে তৈরি হও, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে হবে। রাইট। এই যে অমল, মন দিয়ে শোনো। তুমি হচ্ছে নায়কের বাড়িওয়ালা। নায়কের কাছে তুমি ভাড়া চাইতে গেছো, গিয়ে প্রশ্ন করছো ম্যারেড না আনম্যারেড। কি প্রশ্ন করছো? ইন্ডিয়া স্কোর কত হলো? ওয়াটলেস ইন্ডিয়া স্কোর কত? একটা সংগ্রামে জীবন আটকে গেছে। তো এই কিচ্ছু হবে না, যাও এখান থেকে, যাও বলছি। যাও। সিনেমা করবে, কোনো ডেডিকেশন নেই, কিচ্ছু নেই, ওই জন্য কোনো পুরস্কার আসে না। চল না, বস বস বস। হামিদ দা, আমরা এসে গেছি। ও করবে নাকি? হ্যাঁ, ও তোমার নায়িকা, আর ঝঙ্করি হচ্ছে নায়িকার মা, আর বিয়ে হচ্ছে তোমার বন্ধু। তোর তাহলে আমি নেই, অন্য নায়ক খুঁজে নাও। অন্তিম অন্তিম শিল্পীর কোনো ইগো থাকতে নেই, শিল্পী হবে প্রকৃতির মতো। অন্তিম। বাসন্তী দি, কি করছো? এই যে রান্না জোগাড় করছি। বাহ, খুব ভালো। বলছি, ওই ঘরে দেখলাম বাবা আর অন্তিম বসে কথা বলছে, ওদের জন্য চা বানাবে না? হ্যাঁ বানাবো তো, টাইম তো হয়েই গেছে, শুধু দিদি আসার অপেক্ষা করছি। দিদি আসতে তো এখন অনেক দেরি। আমি বানিয়ে দিই চাটা। তুমি পারবে? খুব পারবো। কি বলছো? ঠিক আছে, করো। ওকে। আচ্ছা, আর একটা কথা বলো। বলছি, কাকু কিন্তু চায়ে চিনি খায় না, জানি তো। মনে রাখবে। ডোন্ট ওয়ারি, আমি বানাচ্ছি। ঠিক আছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার হাম্বিরদা, মুক্তি। হ্যাঁ, এটা একটা গান না? শুনবি? শোন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। ইউরেকা, সিঙ্গিং ইন দ্য রেইন। আমি তোকে নিয়ে বানাবো। 7টা গান থাকবে, 7টা, সব কটা তোর গলায়। পাঠও করবি তুই, গানও গাইবি তুই। সিঙ্গিং ইন দ্য রেইন, সব সব সিঙ্গার একটা। সব হবে দাদা। তুমি আগে স্ক্রিপ্টটা লিখে ফেলো, আমি চট করে বাবার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, স্ক্রিপ্ট লিখে। এই 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 পালিয়ে গেল। রাস্তায় সিনেমা নিয়ে কারোর কোনো ডেডিকেশন নেই, যাপন করতে হয় সিনেমা।
বাসন্তী দি, হ্যাঁ বলো। এসো। এই না, এটা হলো বাবা, এটা চিনি ছাড়া, আর এটা হচ্ছে অন্তিমের চিনি দেওয়া, গুলিয়ে ফেলবে না কিন্তু, হ্যাঁ? এটা বাবার, এটা অন্তিম, ঠিক আছে? যাও। আর একটা কথা, ওদেরকে নিজে থেকে বলো না যে চাটা আমি বানিয়েছি, ওরা আগে খেয়ে দেখুক কেমন লাগছে, তারপর বলো, ঠিক আছে? এটা বাবার, এটা অন্তিম, ঠিক আছে। যাও। ঠিক আছে। আহ আহ এই আহ কি হয়েছে? এই কি হয়েছে কি? কি হয়েছে কাকাবু? ঝাল ঝাল? ঝাল? কি হয়েছে? কি হয়েছে? আরে চাটা খাবার পর থেকে এরকম করছে, কিন্তু চা তো আমিও খেলাম, কই ঠিকই তো আছে। ঝাল নিশ্চয়ই শয়তানি। কার কার শয়তানি? আরে আশ্রমে একটাই তো শয়তানি আছে, নিশ্চয়ই রান্নাঘরে ঢুকেছিল। কে? বাসন্তী, কি হয়েছে দিদি? ঝাল লাগছে। রান্নাঘরে কে ঢুকেছিল? আমি। কি হয়েছে? বাবা, পুরুষ মানুষ একটু ঝাল সহ্য করতে পারে না, আবার বড় বড় কথা। কি এমন করেছি বল? শুধু লঙ্কার গুঁড়োই তো দিয়েছি, কোনো ব্যাপার না। চল তো, চল চল চল। আরে কেউ জল দাও। চল। এই সব জল। উফ, ও টিং টং। স্নিগ্ধা দি, কি বল। করছো গো? ফ্রেন্ডস বুক। ওটা কি? ওটা করলে কি হয়? ওটা করলে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়, পুরনো বন্ধুদেরকে চেনা যায়, মানে পুরনো বন্ধুদের যোগাযোগ করা যায়। তাই? আমিও করব। তুই পারবি? হ্যাঁ পারবো। করি না, আমি করি। ঠিক 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 আছে, দাঁড়া, পারমিশন। এদিকে আয়, দেখ। ঠিক, দারুণ দারুণ আইডিয়া। স্নিগ্ধা, হুম এই যে তুমি বললে যে হুম ওদেরকে যদি একটা ফ্রেন্ডস বুক অ্যাকাউন্ট খুলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের দুটো সুবিধে, বুঝলে? ফার্স্ট, আমার ট্রিটমেন্টের সুবিধা হবে, হুম অ্যান্ড সেকেন্ড, ওদের ছবি দেখে ওদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ওদেরকে আইডেন্টিফাই করতে পারবে। একদম কি? একদমই তাই। আমার তো মনে হয় চোখের সামনে বারবার যদি ইমেজেস গুলো আসে পরিচিত মুখের, মানে ফ্রেন্ডস, আত্মীয়, যা যা বললে, তাতে কিন্তু স্মৃতিটা ফেরাতে অনেক বেশি ইজিয়ার হবে। রাইট। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? ক্লিয়ার তো? আমার কাছে জলের মতো পরিষ্কার, তবে ওর ব্যাপারটা খুব একটা বলতে পারবো না, মাথাটা একটু মোটা তো, কঠিন সাবজেক্ট, বুঝবে বুঝবে না। দেখেছো কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে? অরিন্দম দা, তোমার নেক্সট কোর্ট কবে বসছে বলো তো? হ্যাঁ, ও বাবা, তোমার কাছে এই খবরও আছে? হ্যাঁ, বাবাই তো বলেছে। দিদি বাবার নামে তোমার কোর্টে অভিযোগ জানায়, আমারও ওর নামে অভিযোগ আছে। ছি 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 ছি, হে ঠাকুর, কিরকম ভাবে ঝগড়া করছে, কিভাবে নালিশ করছে দেখো। এই শোনো, তোমার এগেইনস্টে আমার অনেক কমপ্লেন আছে, বুঝেছো? শোন, তোরা এভাবে ঝগড়া করে যাবি তো? আচ্ছা, একটাই ল্যাপটপ আছে, দুজনকেই ফ্রেন্ডস বুক অ্যাকাউন্ট খুলতে হবে, রাজি? তবে তবে ব্যাপারটা কিন্তু সময় সাপেক্ষ। হ্যাঁ, মানে একটু টাইম লাগবে, মানে নিজেদের ছবি ফ্রেন্ডস বুকে আপলোড করতে হবে, আর তারপরে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেতে পারে আর মেসেজ করা যেতে পারে। কোত্থেকে যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। ব্যাপারটা তো সিম্পল, একটাই ল্যাপটপ আছে, কিন্তু দুজনকেই ইউজ করতে হবে। তোমরা দুজনেই ঠিক করে নেবে কে সকালে ইউজ করবে, কে বিকেলে ইউজ করবে। ওকেই জিজ্ঞেস করো, আমি বললে তো আবার ঝগড়া করবে না। অন্তিম বলো। সকাল, আমি সকালে বসবো। মানে আমার না বিকেলবেলা একটুখানি প্রবলেম আছে, মানে মনে মনে ভাবছিলাম সকালটা বলবো, কিন্তু বলে দিল। দেখো, দেখেছো, এইটাই আমি বলি পায়ে পা দিয়ে ঝগড়া করা। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে বললো কেন? নিজেই তো বলতে পারতো আমার সকাল চাই। এই নাটকের কোনো মানে হয়? আসলে মেয়েরা তো সারাক্ষণই নাটক করে, সারাক্ষণই মুখোশ পড়ে থাকে। ঠিক আছে, আমি বিকেলে বসছি, ও সকাল নিক। আমি বিকেলে বসছি, ও সকাল নিক। এই তুমি কে? আর তুমি বললে আমাকে আমাকে করে দিতে হবে, দয়া করছো আমার ওপর? হ্যাঁ, কে তুমি? কে? তোমার কথা শুনে আমি সকালে বসবো? আরে তুমি তো বললে সকালে বসবে, অমনি পাল্টি খাচ্ছ এখন। ছি ছি ছি, দেখো স্নিগ্ধাদি, মুখের ভাষা পাল্টি। এই আমার কিন্তু এবার ভীষণ অপমানিত বোধ হচ্ছে। আমাকে বহুবার অপমান করা হয়েছে, আমার অনেক খারাপ লাগা আছে। যদি মুখ খুলি না। কি আর খুলে বাকি আছে তোমার? হ্যাঁ, তুমি আমাদের অপমান করেছো, বাথরুম থেকে কিছু না পরে বেরিয়ে দুটো মেয়ের সামনে। ছি ছি। আচ্ছা, তোরা কিরকম ঝগড়া করে যাবি? কি হচ্ছেটা কি? এই শোনো, এইসব ঝগড়া বন্ধ করো। আমি একটা উপায় বলছি, লেটস টস।
এটা আর এটাও হবে। হ্যাঁ, এই দুটো ওই দিলেই আগেরগুলো হবে। যেমন ওরে বাবা! বরুণ কুমার এলে আমি পাশে পাশে ঘোরাঘুরি করি। হ্যাঁ দিয়ে দাও। ও বরুণ কুমার, কি তুমি কি আমাকে এত অচ্ছেদা কেন করছো গো? দেখা করছো না, আমার বেশি কষ্ট হয় না? আচ্ছা আচ্ছা, আমি কি কখনো তোমাকে অশ্রদ্ধা করতে পারি বলো? পারো না তো? একদম না। তাহলে তাহলে আমার ঘর এই যে তো ঘরে চলো না, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইদিকে হ্যাঁ, চলো, চলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। ওই যে সুচিস্মিতা। ও এখন থেকে আমাদের মধ্যেই থাকবে। আর একটা আনন্দের খবর তোমাদের জানাই, সেটা হলো, আপনি বলুন না। কালকে আমার বিহুর জন্মদিন। এই আশ্রমে আমি সেটা পালন করতে চাইছি। আপনারা সকলে দয়া করে উপস্থিত থাকবেন। জন্মদিন, হাততালি। শুভ প্রকাশ কাল। স্কোর কত হলো? কটা হলো? দুটো। হুম। হ্যাঁ, এই উঠে পড়ো, অনেকক্ষণ ফেসবুক করেছো, এবার আমি করব। মানেটা কি? টস করে ঠিক হচ্ছে তুমি বিকেলে বসবে? আমি তো সবে এলাম, 10 মিনিট হয়েছে। 10 মিনিট অনেক টাইম। আর কি এমন ফ্রেন্ডসবুক করছো তুমি? হ্যাঁ, কটা ফ্রেন্ড? দুটো তো। আমার জানো 3 দিনে 200টা বন্ধু। বড় বড় কথা। এ, তুমি আমার প্রোফাইল ঘাটো কেন? বেশ করেছি, ঘেটেছি, 100 বার কাটবো। আর শোনো, তোমাকে আমি একটা ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্ট করনি কেন? আমার ইচ্ছে, করব না। বাবা মাস্তানি, অ্যাকসেপ্ট করো, এক্ষুনি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করব না। বাবা, এই শোনো, তোমার প্রোফাইল হ্যাক করে এমন বাজে বাজে ছবি দিয়ে দেবো না, পাশে পুকুর আছে, ডুব দিয়ে মরতে হবে লজ্জায়। তোমার কপালে খুব দুঃখ আছে, তুমি জানো না আমি কি জিনিস। চলো অ্যাকসেপ্ট করো। খুশি? খুব সুইট। প্রোফাইল খুলে দিয়ে চলে গেছে। হুকো মুকো হ্যাংলা পারিদার বাংলা। ওয়েল ডান। ভালোবাসার এই অন্তরাল কোন ভেজা ভেজা মেঘে ঢাকা মন ভিড় করেছে এই নিরালায়, স্বপ্ন দেখে এই ঠিকানায়, ভুলে গিয়ে যত বারণ ফেলে আসা ছায়া জীবন, ফেলে আসা ছায়া জীবন। দূরে ধূসর শহর স্মৃতি, এখানে শুধুই বনবিথি। কোন জানা হাত ছানিতে মনে লাগে শিহরণ, ফিরে আসা ছায়া
ফেলে আসা ছায়া জীবন। নীল নদী রোদ পাহাড় ডাকে কোন কিনারা মন পাখি ঘুম ভেঙে মেলেছে ডানা কোন খেয়ালে দিন গোনাজ কেন স্বপ্ন এই বোনাজ না বুঝে কোনো কারণ ফেলে আসা ছায়া জীবন ফেলে আসা ছায়া জীবন ভেজা ভেজা মেঘে ঢাকা মন ফেলে আসা ছায়া জীবন। আরে কি হলো? তুমি এত মন খারাপ করে থাকো কেন? আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কোথায় গেছে? অনেক দূরে। আমার মা। তোমার আর কোনো বন্ধু নেই? তুমি আমার বন্ধু হবে? আরে বেরিয়ে আসুন! কি হলো? বেরিয়ে আসুন! আরে বাইরে বেরিয়ে আসুন, না তো কিন্তু ট্রেনে হিচড়ে বের করে নিয়ে আসবো। আসুন! হ্যাঁ বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। এই কি হচ্ছে কি সব? কি হচ্ছে? কি হচ্ছে মানে এটা কি? কি হচ্ছেটা কি? এসব অসভ্যতা কিসের? অসভ্যতা? অসভ্যতা আমরা করছি না আপনি করছেন? হ্যাঁ মানে এগুলো কি হচ্ছে? সেটা তো আমরাও আজ করতে এসেছি। আপনাদের আশ্রমে এসব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে এসব? হোয়াট আর দিস ইজ? দেখুন আপনার বাবাকে রাখুন। কল কল। উনি বাইরে গেছেন কাজে। কার সঙ্গে আউট? কখন বেরিয়েছেন? টাইম হোয়াট? সকালে ওষুধ কিনতে গেছেন। সকালে না রাতে? সঙ্গে ওই ডাক্তারবাবু যায়নি? ওই অরিন্দম? আর কতদিন মানুষের মাউথ শাট আপ করে রাখবেন? সব জানাজানি হয়ে গেছে। কি জানাজানি হয়ে গেছে? এই যে আশ্রমের নাম করে আপনি আর আপনার বাবা এখানে একটা হানি সার্কেল চালাচ্ছেন। আমিন মধু চাক্কা। ও হ্যাঁ, তাই তো। আপনার মতো এরকম ভালো মনের মানুষ তো এই কথাই ভাববে। তাহলে দেরি করছেন কেন? যান না, কমপ্লেন করুন, প্রশাসনের কাছে নালিশ করুন আমার নামে, পুলিশের কাছে যান। টিপের মায়ের বিগ ভয়েস। আমার প্রশাসন লাগে না, প্রশাসনের আমাকে লাগে। দাদা এই ইন্ডিয়া স্কোরটা কত হলো? এই সালা পাগল ছাগল ম্যাট কোট। আসামে গুন্ডা পোষা হচ্ছে না? ছাড়বো না আমি, দেখে নেবো। আরে আমিও ছাড়বো না। দেখে নেবো সালা। চল সালা, দেখে নেবো সালা। খুব লেগেছে? ইংলিশ স্কোর কত হলো? চলো চলো ভেতরে চলো, আমি ওষুধ দিচ্ছি। চলো এসো 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 এসো। এই তুমি সরো থেকে থেকে। বাবা বাবা বাবা, বীর পুরুষ। কে বলেছিল মারামারি করতে? খেয়েছো কত এবার? তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। কোথাও যাবে না। এই বাবা, রক্ত পড়ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে। আমি এটা এই মেয়ে, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এইসব হাবিজাবি জিনিস দিয়ে ড্রেসিং করছো কেন?
ইনফেকশন হয়ে গেলে ওটা এখান থেকে আমি নিয়ে এসছি, আমি করে দেবো ড্রেসিং। যাও। দাঁড়াও, বসো। ও এখানেই থাকবে, মানে কোথাও যাবে না, এখানেই থাকবে। তুমি নিজের কাজ করো, আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। যাও। তুমি আমি হুম হুম এটা ভালো হলো না কিন্তু। আপনি কোথা থেকে আসছেন? সন্তোষপুর। মানে কলকাতার সন্তোষপুর থেকে আপনি এখানে এত দূরে কেন? অ্যাকচুয়ালি জানাজানি যাতে না হয়। অ্যাবর্শন করাতে চাইছেন? তা বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিতে বলছেন না কেন? মানে মানে বুঝতেই পারছেন, একটা প্রাণ, ছোট্ট একটা প্রাণ। বাই দ্য ওয়ে, আপনার বয়ফ্রেন্ড কি করেন? বিজনেস। ওকে, তার মানে তো স্বাবলম্বী। তা বিয়েটা করে নিচ্ছেন না কেন? আপনার সঙ্গে কেউ এসছেন? বয়ফ্রেন্ডও এসেছে। ওকে, কোথায় তিনি? গাড়িতে আছে। আচ্ছা, ডাকুন ওনাকে, কথা বলবো। হ্যালো, হ্যাঁ তুমি একটু উপরে এসো। না, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ডক্টর কথা বলবেন। ওকে, এসো। তা আপনার বয়স কত? 21। আচ্ছা, আপনাদের প্রবলেমটা কোথায়? মানে আপনারা বিয়েটা করে নিচ্ছেন না কেন? অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার নয়, প্রবলেমটা ওর। ওর ওয়াইফ এখনো ডিভোর্স দেয়নি। May I? কাম ইন। Thank you. আমার বয়ফ্রেন্ড। Tell me. আপনি সৌতিক না? Just সালা, কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে আসার কোনো মানেই হলো না। কি হয়েছে রে? নকরি বসো না। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন রে? কোথায় কাঁদছি? এই, আমি কিন্তু শিয়ানা পাগল, হ্যাঁ, আমি সব বুঝি। কিসব বলছো? এখনো তো বলিনি, এবার বলবো। কি? তুই প্রেমে পড়েছিস? স্বীকার না করতে চাস, করবি না, কিন্তু তুই আমার একটা কথা বলবো। বলো। আমি না খুব বোকা ছিলাম জানিস, শুধু ভালোবেসে গেছি, অধিকার করার কথা ভাবিনি। একটা কথা কি জানিস তো, শুধু ভালোবেসে গেলে হয় না, অধিকার করতে জানতে হয়। হ্যাঁ রে, অধিকারে না থাকলে জমি হাত ছাড়া হয়ে যায়। তা আবার মানুষের মন। এই, আমার মন কমার সময় হয়ে গেল, তোর প্রেমের জন্য আমার প্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ভালো লাগে না। ভালো করে কথা হয়নি, মন কমার আজকে আসবে, সাজবো ভাবলাম, বেশি বেশি করে সাজাবো। অন্তরা, তুমি সুচিস্মিতা আমার থেকে অনেক বেশি সুন্দরী, আমার থেকে অনেক বেশি ভালো, তাই না? ও দারুণ আর আমি খারাপ, তাই তো? আমি কি সেটা বলেছি?
বলনি, কিন্তু তুমি ওর সঙ্গে সারাক্ষণ চিনে জোকের মতো লেগে থাকো কেন? ওর সঙ্গে ঘুরছো, গল্প করছো, দুদিন তো হলো এসেছে। আমি কবে থেকে তোমার সঙ্গে আছি, কই আমার সাথে তো। তুমিও তো সবসময় বিহুর সঙ্গে থাকো, আমার বুঝি খারাপ লাগে না? আরে বিহু তো আমার ভাইয়ের মতো। আমি তো ভেবেছি এই বছর থেকে ওকে ভাইফোঁটা দেবো। তুমি তুমি বলতে পারবে ওই 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 সুচিস্মিতা তোমার বোনের মতো? বোন বলতে পারবো না, ও তো আমার বন্ধু। বন্ধু? বন্ধু? শোনো, এই পৃথিবীতে কেউ তোমার কিছু না, শুধু আমি তোমার বন্ধু, বুঝেছো? যাওয়ার সাথে ইচ্ছে থাকো, তুমি তোমার বন্ধু, তোমরা সবাই যেখানে যাওয়া করো করো, আমার কিছু দেখার দরকার নেই। অন্তরা, এই অন্তরা। স্নিগ্ধা, হুম? বলছিলাম যে একটা ভালো উকিলের সন্ধান পেয়েছি, যাবে? আই মিন তোমার তোমার ডিভোর্সটা করা দরকার। ওহ বাবা, ভূতের মুখে রাম নাম, কি ব্যাপার? আরে না না, সত্যি সত্যি বলছি। কি ব্যাপার বলো তো? এতদিন তো আমি বলতাম, তুমি বলেছিলে সময় নিতে, তুমি তো আটকাচ্ছিলে। আজ সব বদলে গেল, কি হলো? না না, আজ নয়, অনেকদিন ধরেই ভাবছি। আমি একটা কথা তোমায় বলতে চাই। হুম? আমি জানি না ওটা শোনার পর তুমি কোনো আঘাত পাবে কিনা, তাই। না, বলো না। কষ্ট পেলে তো? না, একদমই না। কারণ ও আমার মনের মধ্যে কোনো জায়গাতেই নেই। তাহলে খুব সুন্দর লাগছে, তাই না? না, তাও না। আমার মন একেবারেই শূন্য লাগছে না। এখন মনে হচ্ছে আমার মনের মধ্যে কেউ প্রবেশ করেছে। নিচে চলো, চা খাবো। না, দাঁড়া, এখনই সূর্য অস্ত যাবে, দেখব। না, সূর্যাস্ত দেখব না। কাল অনেক ভোরে এসো, একসাথে সূর্যোদয় দেখব। তুমি আমার হাত ধরলে কেন? ভুল হয়ে গেছে। হাতের ওপর হাত রাখার আগে পারমিশন নিতে হয়, তুমি জানো না? ভুল হয়ে গেছে। কাঁদছো কেন? তুমি খুব বাজে, জানো তো? ভীষণ বাজে। জানি। ঢ্যাঁড়স একটা। একদম আমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা। আচ্ছা মানে? আমি যেটা বলছি সেটা শুনছো নাকি এমনি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ? হ্যাঁ। আজ সন্ধ্যাবেলা তৈরি থাকবে। কেন? আবার প্রশ্ন? না।
গেছে, এবার কি হবে? হুম হুম তবে কাউকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে আশ্রম থেকে পালিয়ে সেটা কি ঠিক হলো? বাবার দিদি যদি জানতে পারে আরে না। বললে কি বেরোতে দিত? আজ আবার অরিন্দমদার জন্মদিনের পার্টি, গিফট তো দিতেই হবে। দাদা আজের মাঠে নেমে প্র্যাকটিস করবি নাকি? মানে দাদা? পাগলা গালুদের দুটো চিড়িয়া বেরিয়েছে, ওই মেয়ে চিড়িয়াটা আমার, ওকে আমি পুষবো। এই দেখো, হাম্বিরদার ঝঙ্করি নিজেদের জমানো টাকা দিয়েছে গিফট কেনার জন্য। কিনে তাড়াতাড়ি আশ্রম ফিরে যাব। ঠিক তো? একদম। চল 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 ধর ধর বেটা ধর। চলো চেতমণি, আমাদের সঙ্গে চলো। দেখো, আমাদের যেতে দাও, ভালোভাবে বলছি। অকারণে গন্ডগোল ভালো লাগে না। আচ্ছা, করোনা গন্ডগোল ভালো লাগে না? চলো। স্বপনদা, স্বপনদা দেখো না কি হয়েছে। স্ত্রীটার দিকে তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ বাবা। না, অন্তর এখন ঠিক আছে, ঘুমোচ্ছে, জ্ঞান ফেরেনি। অরিন্দম বলল যে অত ভয় পাওয়ার কিছু হয়নি, মাথায় চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। না, আমি অন্তিমকে স্বপনদার সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। শোনো, তুমি টেনশন করো না, আমাকে অরিন্দম বাড়ি পৌঁছে দেবে। আমি সেসব কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, রেস্ট করো। এখন স্টেবল, রাতে ঘুমলে ঠিক হয়ে যাবে। সিস্টার, আপনি কিন্তু এই ড্রিপিংটা চালু রাখবেন, আর কোনো প্রবলেম হলে ডক্টর রায়কে যোগাযোগ করবেন আর আমাকেও জানাবেন। ওকে? ওকে স্যার। ওকে। বলছিলাম, হ্যাঁ, দরকার হলে কি রাত্রিরে আমি থেকে যাব? মনে হয় না দরকার হবে। ঘুমের ওষুধ যা দিয়েছি তাতে সকাল অবধিও ঘুমোবে। সকালটা হোক, তারপর দেখি, কালকেই না হয় ছেড়ে দেবো, অসুবিধা নেই। চলো, আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বাবাও বারবার ফোন করছেন, আসলে খুব চিন্তা করছে তো। হ্যাঁ, সে তো চিন্তা করবেনই, বাচ্চা মেয়ে, বাড়ির বাইরে এত রাত অবধি, তাই না? চলো। বাবা, এত গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছ? না না, কিভাবে গাড়িগুলো যাচ্ছে দেখেছো? হ্যাঁ, এই জন্যে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। ওই দেখো, ওই দেখো, দেখো দেখো কিভাবে লরিটা গেল, একেবারে সাক্ষাৎ জমদূত। বাবা, ডক্টর অরিন্দম চ্যাটার্জি তাহলে ভয় করে? নো নো ম্যাডাম, এটা ভয় নয়, এটাকে বলে সাবধানতা। তার মানে ডক্টর অরিন্দম চ্যাটার্জি খুব সাবধানী লোক? সবসময় বোধ হয় নয়। জানো, আশ্রমে ছেলে মেয়ে দুটো না খুব মজার, কিরকম বাচ্চাদের মতো নিজেদের মধ্যে ঝগড়া করে, খুব মজা লাগে। আবার যখন কষ্ট পায় দুজন দুজনকে আঁকড়ে ধরে। ভালোবাসার মানুষ কষ্ট পেলে সামনের মানুষটাকে আঁকড়ে ধরবে, এটা এটা হিউম্যান মাইন্ড। কি কি বিচিত্র, তাই না? ডক্টর হিসেবে তুমি সেটা জানো।
আমিও তো মনের কথা বলছি অরিন্দম, যেটা চোখের থেকেও বেশি দেখতে পায়, যেটা কানের থেকেও বেশি শুনতে পায়। হিউম্যান মাইন্ড, এটা কি কোনো সায়েন্স বুঝতে পারে? পারে না। তুমি কথা শোনো না কেন? কিছু বলো না কেন? নিজের মনের কথাটা শোনো না কেন অরিন্দম? সব সময় এড়িয়ে যাও কেন? পালিয়ে যাও, জোর করতে পারো না? আমার অধিকার নেই স্নিগ্ধা, জোর থাকলেও অধিকার নেই। কেন? একবার বলেই দেখো না, জোর না করলে অধিকার বাড়ে। বলো। তাহলে এতদিনে বিড়ালের ভাগ্যে শিখেছিল কি, তাই তো? That স্নিগ্ধা, বিয়ে করবে আমাকে? থাকবে আমার সাথে সারা জীবন? থাকবো, কিন্তু মনে হচ্ছে যে এখন থেকেই থাকতে হবে, কারণ এরপরে আর বাবা বাড়িতে ঢুকতে দেবে না। ও ও ও, হ্যাঁ স্যার। না না, কোনো চিন্তা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সামান্য একটা ইনজুরি। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ বলো। ও কেমন আছে? আরে তুমি চিন্তা করো না, মাইনের একটা অপারেশন হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরবে, কোনো চিন্তা করো না। বলছি স্নিগ্ধা কোথায়? চ্যাটার্জি, হ্যাঁ বলছিলাম কি ওনাকে একটু আমার সঙ্গে পাঠানো যেতে পারে? আসলে কয়েকজনকে অ্যারেস্ট করেছি তো, ওনাকে একটু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে। কিন্তু এখন আমি কি করে যাব? আরে না না, কোনো চিন্তা নেই, তুমি যাও, ওনাদেরকে সাহায্য করো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, ওকে একটু ফেরার ব্যবস্থা করে দেবেন প্লিজ। শিওর, আপনি একদম নিশ্চিন্তে থাকুন প্লিজ। যাও যাও, কোনো ব্যাপার নয়, যাও। চলি। অরিন্দম দা, জ্ঞান ফিরলে না ও আমায় ঠিক খুঁজবে। তুমি ওকে প্লিজ বলো আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, চিন্তা করতে হবে না। ও যেন না ভাবে আমি ওকে ছেড়ে চলে গেছি। আমি ওকে বুঝিয়ে বলে দেবো, Please, তুমি আপনি এসো। তখন বললেই হয়ে যেত। দেখলাম, দেখে কিন্তু মেশোর অবস্থা ভালো লাগলো না, জানি না কি হবে। আমারও তো ভালো লাগলো না, অবস্থাটা দেখে তো খুবই খারাপ। বলেছিলাম তো টাকাটা পাঠিয়ে দিতে। তবে এখন দাঁড়িয়ে থেকে গেলে কি করবো বলো দেখি? হ্যাঁ আরে ও বন, আরে বাবা এই সাইলেন্ট, এই দেখো আস্তে আস্তে বলছে, দাঁড়াও পরে কথা বলছি। এক্সকিউজ মি, ডক্টর অরিন্দম চ্যাটার্জি ওপরে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, না না, ওদের না না, কথা হয়ে গেছে, ওষুধগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। না না, এমনিতে কোনো চিন্তা করার কিছু নেই আমাদের। হ্যাঁ নমস্কার, আপনি ডক্টর স্নিগ্ধা বসু? ঠিক আছে বলে হ্যাঁ, আপনি? আমি সৃজন রায় চৌধুরী, দিল্লিতে থাকি, মৌমিতার ফিয়ান্সে। আমি প্রথমে আপনাদের আশ্রমেই গেছিলাম,
তো সেখানে ডক্টর প্রজ্ঞাময় মানে আপনার বাবা বললেন যে আপনারা এখানেই রয়েছেন, আর এটাও বললেন যে মৌমিতার নাকি একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। মৌমিতা? কালকে ওই ফেসবুকে হঠাৎ ওই সার্ফিং করতে করতে দেখলাম ওর ছবিটা, কিন্তু সেখানে ওর এই প্রোফাইলে নাম রয়েছে মৌমিতা নয়, অন্তরা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আমাদের ছবিটা দেখাই। না আসলে ওর সেরকম কিছু হয়নি, একটু মাথায় চোট লেগেছে। থ্যাংক গড। আসলে এ কটা মাস আমি মৌমিতার বাবা মা যেভাবে টেনশন নিয়ে কাটিয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখুন তো এই দুটো কি না? হ্যাঁ, এদের সঙ্গে আরেকটা লোক ছিল, আশ্রমেও এসেছিল, স্নিগ্ধার দিকে নোংরা নোংরা কথা বলছিল, আমার সঙ্গে প্রায় হাতাহাতি হয়ে যাচ্ছিল। আচ্ছা বুঝেছি, চলুন আসুন আসুন আমার সঙ্গে। মৌ, আস্তে আস্তে। সৃজন, আমি এখানে আপনার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি জ্ঞান হারিয়েছিলেন। ওনারা? উনি ডক্টর অরিন্দম চ্যাটার্জি, আর উনি ডক্টর স্নিগ্ধা বাসু। ওনারাই তোমার জীবন বাঁচিয়েছে মৌ। তুমি সৃজন? ও মাই গড। আপনি এদের দুজনকে যখন শনাক্ত করতে পেরেছেন আর কোনো চিন্তা নেই। এবার এদের বাবাকে ধরে না গারদে ভরবো, দেখবো কার কত খুঁটির জোর। আচ্ছা স্যার, যা তাহলে এবার আমি আসি, আমার বন্ধু নার্সিং হোমে, আমাকে যেতে হবে। ও শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য। দাস স্যার আসছি। ইয়েস স্যার। বলছি এনাকে জিপে করে নার্সিং হোমে পৌঁছে দাও তো। হ্যালো, চলুন চলুন। হ্যাঁ এক মিনিট। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, এই দাস দেখো তো। আরে কি হলো? আমি জেএনইউতে লিটারেচার নিয়ে পড়াশোনা করছি। রবীন্দ্র সাহিত্যের ওপর একটু রিসার্চ করব বলে বোলপুরে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট সৃজনেরও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে আসলে আমাকে ওখান থেকে চলে যেতে হয় ব্যাঙ্গালোর, একটা সেমিনার অ্যাটেন্ড করাচ্ছি তো। আমার ট্রেনটা 4 ঘন্টা লেট করলো। ট্রেন থেকে নেমে যখন অর্গানাইজারদের ফোন করলাম, ওরা বললো আমাকে যে গাড়িটা পাঠিয়েছিল সেটা মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়ে গেছে। আমি বললাম কোনো ব্যাপার না, আমি একটা অন্য গাড়ি নিয়ে বা একটা ক্যাব নিয়ে পৌঁছে যাব, চিন্তার কিছু নেই। কিন্তু বাইরে বেরিয়ে ভীষণ প্রবলেমে পড়লাম। তেলের দাম বাড়ার জন্য ট্যাক্সি সহ সমস্ত ক্যাব অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। সেমিনার কর্তৃপক্ষকে ফোন করবো কিনা ভাবছি, ঠিক এমন সময় দেখলাম এক ভদ্রলোককে। উনি রাজধানীতে আমার সহযাত্রী ছিলেন। हाँ हाँ ठीक है यार, यहाँ पे टैक्सी का स्ट्राइक है। ট্রেনে ওনার সাথে যদিও কোনো কথাই হয়নি, তবুও কি মনে হলো এগিয়ে গেলাম। हाँ मैं पहुँच गया, मेरा सबको चेक दे देना। हाँ बिल्कुल ठीक है, बाय। হাই, চিনতে পারছেন? হ্যাঁ, একসঙ্গেই তো এলাম, একই কম্পার্টমেন্ট। আমি মৌমিতা দত্ত মজুমদার। হ্যালো। হাই হাই, সায়নজিৎ মুন্সি। হাই। দিল্লিতে থাকি, বোলপুর যাচ্ছি। আচ্ছা। আশ্চর্য না, 21 ঘন্টা ট্রেনে একই কম্পার্টমেন্টে কাটালাম, তখন কথা হলো না,
আর এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আলাপ সারছি। ওই যে কথায় আছে না যে দুপা একসঙ্গে হাঁটলে মানুষ বন্ধু হয়ে যায়, তবে আজকে আবার সেটাই প্রমাণ হলো যে দরকারে বা প্রয়োজনীয়তায় মানুষ বন্ধুর খোঁজ বেশি করে। যা বলেছেন, বিপদ বলে বিপদ, ট্যাক্সি ধর্মঘাট হওয়ার আর টাইম পেল না। হ্যাঁ তাই তো দেখছি। আপনি কোথায় যাবেন? আমি ওই বোলপুরেই যাব। ব্যাস একই ডেস্টিনেশন, একসাথে যাবেন? যেতেই পারি, মানে একই দিকে যখন যেতে হবে। তাহলে চলুন, স্টেশনের বাইরে অনেক প্রাইভেট গাড়ি বোলপুরের দিকে যায়। আচ্ছা। হ্যাঁ, ওকে জাস্ট একটু টাকা দিয়ে ড্রাইভারকে ম্যানেজ করতে হবে। ওকে চলুন। চলুন। স্টেশনের বাইরে একটা প্রাইভেট গাড়ি দাঁড়িয়েছিল, বললো ইলামবাজার পর্যন্ত যাবে, কিন্তু তাকে 1,000 টাকা দিতে হবে এবং তাও অ্যাডভান্স। আমি ব্যাগ খোলার আগে শায়নজিৎ বাবু ড্রাইভারকে 1,000 টাকা দিয়ে দিলেন। আমাকে বললেন পরে না হয় ভাগযোগ করা যাবে। বাবা, আপনি তো বিদুষী। না না, এমন কোনো ব্যাপার না। আমার কথা তো শুনলেন, এবার নিজের কথা কিছু বলুন। আমার ব্যাপারে আর কি বলবো, প্রায় 4 বছর হয়ে গেছে দিল্লিতে। ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি। মা আগেই মারা গেছিলেন, বাবা বোলপুরে থাকতো। বাবার দিল্লি কখনো পছন্দ ছিল না। গত 2 বছর হলো বাবাও মারা গেছেন। আমি এখন অনাথ, আর গত 3 দিন আগে চাকরিটাও ছেড়ে দিয়েছি। ও মাই গড, সে কি? তো হঠাৎ চাকরি ছেড়ে দিলেন? চাকরি ছেড়ে দিয়েছি আর তৎকালে টিকিট কেটে এখন বোলপুরে যাচ্ছি। আর আপনাদের দিল্লিতে ফিরবো না। তা চাকরি বাকরি ছেড়ে বোলপুরে গিয়ে কি করবেন? বাবার বিজনেস আছে বুঝি? না না, বাবা রিটায়ার্ড স্কুল টিচার ছিলেন। জানি না কি করব, হয়তো ফার্ম টার্ম খুলবো, জানি না, ভাবিও নি। এখন কয়েকদিন একা কাটাবো, কান্নাকাটি করব। মানে আই এম রিয়েলি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর লস, কিন্তু না, ইটস অলরাইট। দেখুন, এইসবের থেকে বেরোতে একটু সময় লাগবে, আর অনেক মনকে শক্ত করতে হবে, তাই না? হ্যাঁ, সময় তো লাগবে, একটার পর একটা কোপ পড়ছে তো। কোপ পড়ছে মানে? শুনবেন? হাসবেন না প্লিজ। না না, হাসবো না, বলুন না। আমার গার্লফ্রেন্ডে বিয়ে হয়ে গেল 11 দিন আগে। ও, ভেরি স্যাড। তবে এটার জন্য এতটা ইমোশনাল হওয়া ঠিক নয়, বোকামি, এটাই বলছেন তো? জানি। মঞ্জিমার সঙ্গে দিল্লিতে আলাপ। কে মঞ্জিমা? আমার গার্লফ্রেন্ড, ও মানে এক্স গার্লফ্রেন্ড। 3 বছরের রিলেশন। বাবা মারা যাওয়ার পর মঞ্জিমার উপরে খুব নির্ভরশীল হয়ে পড়েছিলাম। পাগলের মতো বিয়ে করে সেটেলড হতে চাইতাম। ও সময় চাইতো, সময় দিয়েছিলাম, বিশ্বাস করতাম তো। কিন্তু এটা বুঝিনি যে ওর হাতে আর একটা অপশন ছিল, আর সেই অপশনটা আমায় দ্রুত মেরে বেরিয়ে যাবে। ডক্টর চ্যাটার্জি, ইয়েস, বলছি আমি আজকেই মুখে দিল্লি ফেরত নিয়ে যেতে চাইছি। অবশ্যই কিছু ফর্মালিটিস আছে, সেগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় আমি দেখছি। থ্যাংক ইউ। স্নিগ্ধা, এসো। এক্সকিউজ মি। হ্যাঁ। চিন্তা করো না, সব ঠিক আছে, সব। চলো বাড়ি যাই। কি হলো? কি হলো? এ কি শায়নজিৎ বাবু, আপনি ঠিক আছেন তো? হোয়াট আ কোইন্সিডেন্স, দেখুন।
আপনার সঙ্গে আবার এরম ভাবে দেখা হবে ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, সেদিন অ্যাক্সিডেন্টের পরে আপনার কোথাও চোট লাগেনি তো? ও, আলাপ করিয়ে দিই, আমার ফিয়ান্সে সৃজন। নমস্কার। এই বছরের শেষেই আমাদের বিয়ে, আমাকে নিয়ে যেতে এসেছে। আচ্ছা মৌ, চলো নাহলে ফ্লাইটটা কিন্তু মিস করবো। চলো। চলো। ও, এক সেকেন্ড। আপনি বলেছিলেন ভাগযোগ পরে হবে, মনে পড়ে? 500 টাকা দাও তো। এই নিন আমার ভাগটা। আসি। কি হল, এবার ফ্লাইট মিস হবে না? চলো। সি ইউ। থ্যাংক ইউ। আসছি। ছোটবেলা থেকে যাকেই আঁকড়ে ধরেছি সেই আমায় ছেড়ে চলে গেছে। মায়ের গায়ের গন্ধ বড় ভালোবাসতাম। একদিন মা ছেড়ে চলে গেল। শ্মশানে দাঁড়িয়ে মাকে পুড়তে দেখলাম। তারপর বাবাও হাত ছেড়ে চলে গেল 2 বছর আগে। শেষে মঞ্জিমা। কেন কেউ আমার থাকে না? কেন 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 বলো, বলো না। সঞ্জিত, আমি কেন এভাবে বলছো অন্তিম? আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু এতদিনে আমাদের কি কোনো আত্মার সম্পর্ক হয়নি? আমরা তো আছি, আছি অন্তিম। এ তো ভালো খবর। হ্যাঁ, তা তো ভালোই। কাকাবাবু, আমি একবার ভেতর দিকটায় যাই। ওই ইলেকট্রিকের রাজেন মিস্ত্রি এসছে। ফিস ফিস বৃষ্টি বলে মেঘেরাও অতীত জানে। নদী জল বন কাকু, চা। মোহনার গল্প শোনায়। গুনগুন ছাদের ধারে হাওয়া দেয় সরসরিয়ে, সে যেন কোন বেদনায়। তবু দেখ বৃষ্টি এলো, তবু দেখ বৃষ্টি এলো, তবু দেখ স্নেহের মতো, তবু দেখ বৃষ্টি এলো। আজ একটা খোঁপা করে দাও না গো, আজ তো নতুন পালা। হিরো, তার সাথে মানিয়ে নিতে হবে আমাকে। খোঁপা। এই সংলাপ নাকি বিলাপ? পাখিদের জানি না। পালক ভিজে পাখিরা কেন জানি যার না। নিজের হ্যাঁ? ধারেতে ঠোঁট ডুবো। সিনেমাটা আমাদের হবে না। যা সিনেমা বানাবো না, যা সিনেমা বানাবো না, যা তবু যা। দেখ স্নেহের মতো,
ঠিক 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 বলেছো। গুড গুড স্কোর গুড স্কোর। আমাদের আরো ব্যাটিং চালিয়ে যেতে হবে। কারনিশে বস না তবে কাজ নেই মেঘের কানে ফিস ফিসিয়ে বৃষ্টি বলা কাজ নেই সমর্পণে দেখামার জানলা খোলা কাজ নেই মেঘের কানে ফিস ফিস বৃষ্টি বলা। ও তো নেই, ও চলে গেছে। আমার মাও চলে গেছিল, আর ফিরে আসেনি। রাত নামে মাটির ওপর পাটি পেয়ে অঞ্চলে জানলার পাল্লা পেয়ে বেসুমার জোনাক জলে জলে অবিষাদ পাখ পাখালি চেয়ে দেখ আলোর মালিক ইশারাজ পাঠালো অজর ধারায় বৃষ্টি নামে ওরা কি তোমায় ছুলে জড়াবে চিকন চুলে হাসি আর কান্না হবে কণ্ঠেরই পান্না হবে বিষাদের গান ফুরলো চেয়ে দেখ স্নেহের মতো অঝরে বৃষ্টি এলো চেয়ে দেখ বৃষ্টি এলো